জানিয়ে দেব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না, শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়। থাকছে প্রতিবেদনে। হঠাৎ কর্মসূচি ঘিরে উত্তেজনা, ঢাকায় নামছে আওয়ামী লীগের নেতারা। কর্মসূচি নিয়ে থাকছে প্রতিবেদনে। হাসিনা টিউলিপ, বড় অঙ্কের উৎকোচ নেওয়ায় প্রকল্প ব্যয় বেড়ে হয় ৩ গুণ। থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক উত্তেজনার মধ্যে কোথায় দাঁড়াবে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ? থাকছে প্রতিবেদনে। দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি সংসদে তুললেন জামায়াতের এমপি। থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না। শেখ হাসিনার দৃঢ় বার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শেখ হাসিনার একটি দৃঢ় অবস্থান। তিনি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি থেকে মুছে ফেলা সম্ভব নয়। এই বক্তব্য ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা বিশ্লেষণ। দলীয় সূত্রের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক চাপ ও নানা আলোচনার প্রেক্ষাপটে এই বার্তা দিয়েছেন তিনি। তার মতে, দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্র গঠনে ভূমিকা এবং তৃণমূল পর্যায়ের বিস্তৃত সংগঠন এসবই আওয়ামী লীগের শক্তির ভিত্তি। তাই কোনো গুঞ্জন বা চাপ দিয়ে দলটিকে নিষ্ক্রিয় করা যাবে না। এই বক্তব্যের পর দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বাড়তে দেখা গেছে। বিভিন্ন স্থানে ছোট ছোট সভা, মিছিল ও সাংগঠনিক বৈঠকের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন তারা। অনেক জায়গায় দল থাকবে, সংগ্রাম চলবে ধরনের স্লোগানও শোনা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য মূলত একটি রাজনৈতিক বার্তা, যার লক্ষ্য দলীয় ঐক্য বজায় রাখা এবং সমর্থকদের মনোবল বাড়ানো। তারা বলছেন, যখন কোনো দল চাপের মধ্যে থাকে, তখন নেতৃত্বের পক্ষ থেকে শক্ত অবস্থান প্রকাশ করা একটি সাধারণ কৌশল। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহলে এই বক্তব্য নিয়ে সমালোচনাও দেখা গেছে। তাদের দাবি, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো দলই স্থায়ী নয়, জনগণের সমর্থনই চূড়ান্ত নির্ধারক। ফলে রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করে জনমত ও নির্বাচনী প্রক্রিয়ার ওপর। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলের ক্ষেত্রে ঐতিহাসিক শিকড় ও সংগঠনগত শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যে কোনো রাজনৈতিক পরিবর্তন হলেও দলটি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে, এমন ধারণা বাস্তবসম্মত নয়। এদিকে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এই বক্তব্যকে আত্মবিশ্বাসী নেতৃত্বের প্রতিফলন হিসাবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক অবস্থান শক্ত করার প্রচেষ্টা হিসাবে ব্যাখ্যা করছেন। সব মিলিয়ে শেখ হাসিনা এর এই দৃঢ় বার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, এই অবস্থান বাস্তব রাজনৈতিক পরিস্থিতিতে কী ধরনের প্রভাব ফেলে এবং দলীয় কর্মসূচিতে কী পরিবর্তন আনে। হঠাৎ কর্মসূচি ঘিরে উত্তেজনা, ঢাকায় নামছে আওয়ামী লীগের নেতারা। কর্মসূচি নিয়ে রাজধানী জুড়ে হঠাৎ ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন এলাকায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। এতে রাজনৈতিক অঙ্গনে আবারও টানটান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনকে সক্রিয় রাখার অংশ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার বার্তা দেওয়া হয়েছে। তবে কর্মসূচির ধরন ও সময়সূচি নিয়ে এখনও আনুষ্ঠানিক বিস্তারিত প্রকাশ করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছু এলাকায় ইতোমধ্যে ছোট ছোট গ্রুপে নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে। কোথাও কোথাও তারা স্লোগান দিচ্ছেন এবং ব্যানার পোস্টার নিয়ে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। যদিও এসব জমায়েত অনেক ক্ষেত্রে স্বল্প সময়ের জন্য হচ্ছে এবং দ্রুত ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়া কোনো ধরনের জমায়েত বা মিছিল করতে দেওয়া হবে না। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে হঠাৎ কর্মসূচির মাধ্যমে মাঠে সক্রিয়তা দেখানো একটি কৌশল হতে পারে, যার উদ্দেশ্য সংগঠনকে চাঙ্গা রাখা এবং উপস্থিতি জানান দেওয়া। তারা বলছেন বড় কর্মসূচির আগে এ ধরনের ছোট আকারের তৎপরতা প্রায়ই দেখা যায়। তবে কিছু স্থানে উত্তেজনা বাড়ার খবরও পাওয়া গেছে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষের সঙ্গে বাকবিতণ্ডা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। যদিও বড় ধরনের সংঘর্ষের খবর এখনও পাওয়া যায়নি, পরিস্থিতি সংবেদনশীল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ কর্মসূচির কারণে যান চলাচলে বিঘ্ন, নিরাপত্তা ঝুঁকি এবং দৈনন্দিন কাজে প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা করছেন অনেকেই। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর এই হঠাৎ কর্মসূচি রাজধানীর রাজনৈতিক পরিবেশকে আবারও উত্তপ্ত করে তুলেছে। এখন দেখার বিষয় কর্মসূচি কতটা বিস্তৃত হয় এবং তা সামগ্রিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলে। হাসিনার টিউলিপ বড় অঙ্কের উৎকোচ নেওয়ায় প্রকল্প ব্যয় বেড়ে হয় ৩ গুণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর $৫০০ কোটি আত্মসাতের খবর প্রকাশিত হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের সাহায্যকারী হিসেবে ওঠে আসে রাশিয়ান রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটেমের নাম, যদিও রোসাটেম বিষয়টি অস্বীকার করেছে। সংশ্লিষ্টরা জানান, অন্তর্বর্তী সরকার আমলে রূপপুর প্রকল্প থেকে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জয় এবং তার পরিবারের সদস্য যুক্তরাজ্যে বসবাসরত টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে $৫০০ কোটি পাচারের অভিযোগ আনা হয়। সেই অভিযোগ এখন দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করছে। অভিযোগ আছে রূপপুর কেন্দ্রের ঠিকাদার রোসাটম শেখ হাসিনা এবং তার পরিবারকে ওই টাকা দিয়ে এই প্রকল্পের ব্যয় বাড়িয়ে $১২ বিলিয়ন পর্যন্ত করেছে। অথচ অন্যান্য দেশে ২৪০০ মেগাওয়াটের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করতে $৪ বিলিয়ন বেশি খরচ হয় না। এখন পুরো জাতির কাছে এই প্রকল্প ব্যয় একটি বড় ধরনের বোঝা, আর আওয়ামী লীগ সরকারের আমলের এই বোঝা এখন এসে পড়েছে বিএনপি সরকারের কাঁধে। ২০২৪ সালের ১৭ অগস্ট বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতি নিয়ে কাজ করা গ্লোবাল ডিফেন্স কর্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এর শিরোনাম ছিল আউস্টেড বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, হার সান সজীব ওয়াজেদ জয় অ্যান্ড নিস টিউলিপ সিদ্দিকি embezzled $5 billion from overpriced $12.65 billion রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট থ্রু মালয়েশিয়ান ব্যাংকস। কর্পের প্রতিবেদনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রোসাটম মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দিয়েছে। এতে মধ্যস্থতা করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকী। এতে আরও বলা হয়, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু হয় ২০১৭ সালে। শেখ হাসিনা এই বিদ্যুৎ কেন্দ্রের মূল ভবন নির্মাণের কাজ শুরু করেন। এই বিদ্যুৎ কেন্দ্র অদূর ভবিষ্যতে দেশের বিদ্যুতের ২০% পর্যন্ত সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুটি VVER ইউনিট ব্যবহার করে ২০২৪ সালের মধ্যে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এটি অবশ্যই বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যাপকভাবে সাহায্য করবে। এতে বলা হয়, গণমাধ্যমে এমন ইতিবাচক প্রচারণার আড়ালে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম থেকে সোভিয়েট আমলের পারমাণবিক চুল্লি কেনার জন্য $৫ বিলিয়ন বেশি অর্থ লোপাট করেছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এর নির্মাণ ব্যয় তুলনামূলকভাবে বাড়িয়ে ধরা হয়েছে $১২.৬৫ বিলিয়ন। এর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে গোপনে $৫ বিলিয়ন সরিয়ে নিতে সহায়তা করেছে রাশিয়া।
মালয়েশিয়ার ওইসব ব্যাংকে রাশিয়ার বিশেষ তহবিল থেকে এ অর্থ এসেছে। এদিকে রূপপুর কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ কিনে বিতরণ করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। ওই সংস্থার একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে জানিয়েছেন, রূপপুর কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। প্রকল্প ব্যয় নির্মাণের কাগজপত্র সহজে রোসাটম দেখাচ্ছে না, যা বেশ সন্দেহজনক। পিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম মঙ্গলবার যুগান্তরকে বলেছেন, কত দামে রূপপুরের বিদ্যুৎ কেনা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। এজন্য তাদের কাছে কাগজপত্র চাওয়া হয়েছে। রূপপুর প্রকল্পের বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান যুগান্তরকে বলেন, রূপপুর প্রকল্পে শেখ হাসিনা পরিবারের দুর্নীতির অভিযোগ বেশ আলোচিত। বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে, রূপপুর প্রকল্পের দুর্নীতির সঙ্গে টিউলিপ সিদ্দিকী জড়িত। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তাই বর্তমান সরকারের উচিত এই প্রকল্প নিয়ে আরও অধিকতর অনুসন্ধান করা। তিনি আরও বলেন, কোনো প্রকল্পের ব্যয় বৃদ্ধি মানে দুর্নীতির সুযোগ করে দেওয়া। অনেক প্রকল্পের মতো রূপপুর প্রকল্পেও তাই করা হয়েছে। সুতরাং বিষয়টিকে সেভাবে দেখে তদন্ত করা দরকার। সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলের মেগা দুর্নীতির একটি হচ্ছে রূপপুর প্রকল্প। বিএনপি সরকার সেই দুর্নীতির দায় না নিয়ে ঠিকমতো তদন্ত করলে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসবে। উল্লেখ্য, মঙ্গলবার রূপপুর কেন্দ্রের একটি ইউনিটের জ্বালানি লোড করা হয়। এর ফলে রূপপুর থেকে আগস্টে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীর গতি। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে প্রায় $৫০০ কোটি বাংলাদেশি মুদ্রায় ৫৯,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ আছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে। অথচ প্রায় ১৬ মাস আগে ওঠা এ অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান চলছে ধীর গতিতে। অনুসন্ধান দল এখন পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন দিতে পারেনি। দুদক সংশ্লিষ্টদের দাবি, বর্তমানে কমিশন না থাকায় দুদকের সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, অভিযোগ অনুযায়ী মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে রূপপুর প্রকল্প থেকে বিপুল অঙ্কের অর্থ পাচারের বিষয়টি খতিয়ে দেখার কথা থাকলেও প্রয়োজনীয় দালিলিক প্রমাণ সংগ্রহ করতে বিলম্ব হচ্ছে। বিশেষ করে বিদেশ থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ায় অনুসন্ধান এগোচ্ছে ধীর গতিতে। দুদক সূত্র জানায়, অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় অনেক তথ্য বিদেশ থেকে আনতে হচ্ছে। এজন্য বিভিন্ন দেশে MLR অর্থাৎ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। তবে দুদকের কার্যক্রম পূর্ণমাত্রায় সক্রিয় না থাকায় এসব অনুরোধের প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখনও অনেক গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয়নি। এসব নথি হাতে না পাওয়ায় অনুসন্ধান দল চূড়ান্ত প্রতিবেদন দিতে পারছে না। প্রয়োজনীয় তথ্যপ্রমাণ হাতে এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে দুদকের সূত্রগুলো জানাচ্ছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম দুপুরে যুগান্তরকে বলেন, এই মুহূর্তের রূপপুর দুর্নীতি সংক্রান্ত অনুসন্ধান সম্পর্কে আমার জানা নেই, তবে পরে খোঁজ নিয়ে এ বিষয়ে জানানো যাবে। এরপর বিকালে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। দুদকের অচলাবস্থার বিষয়ে দুদকের মহাপরিচালক আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, কমিশন ছাড়া দুদক আইনে নির্ধারিত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, ফলে কার্যক্রমে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কমিশন থাকার সময় যেসব অনুসন্ধান ও তদন্ত অনুমোদিত হয়েছিল সেগুলো সীমিত পরিসরে চলমান রয়েছে, তবে নতুন কোনো অনুসন্ধান বা মামলা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি সংসদে তুললেন জামায়াতের এমপি। বাংলাদেশে মানুষের তৈরি করা আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান। বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এই দাবি তুলে ধরেন রাজশাহী ১ আসনের এই সংসদ সদস্য। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে মুজিবুর রহমান বলেন, আমরা আল্লাহর আইন চাই, আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি। তিনি বলেন, সংসদ ভবনে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ঈমান লেখা আছে,
তাই আইনের উৎস হওয়া উচিত আল কোরআন। তার ভাষায়, কোরআনের বিধান বাংলাদেশে চালু হওয়া উচিত ছিল। মুজিবুর রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ কোরআনে বিশ্বাস করে এবং কোরআনের বিধান প্রতিষ্ঠা করা তাদের দাবি। সূরা হজের ৪১ নম্বর আয়াতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তারা নামাজ কায়েম করবে, জাকাত চালু করবে, ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজ বন্ধ করবে। কিন্তু আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ৫ বার, জাতীয় পার্টি ২ বার সরকার পরিচালনা করেও জাতীয় সংসদে কোরআনের একটি আইনও চালু না করায় আক্ষেপ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর এই এমপি। প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বাংলাদেশে কেন নামাজ চালু করা হলো না, কেন জাকাত চালু করে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব দেশ থেকে দূর করা হলো না, কেন ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হলো না, কেন খারাপ কাজগুলো বন্ধ করে অশান্তি থেকে মানুষকে রক্ষা করা হলো না, সে বিষয়ে জবাব দিতে হবে। দেশে ইসলামী আইন চালুর বিষয়ে পরামর্শ দিতে একটি ইসলামী বোর্ড গঠনের প্রস্তাব দেন মুজিবুর রহমান। তিনি বলেন, সংসদে থাকা মাদ্রাসা পাশ সদস্য, বিভিন্ন মাযহাবের আলেম এবং আহলে হাদেস আলেমদের নিয়ে এমন একটি বোর্ড করা যেতে পারে যারা ইসলামী আইন চালুর বিষয়ে পরামর্শ দেবে। বক্তব্যে সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সমালোচনা করেন এই সংসদ সদস্য।